Welcome to in a new session of Vidya Bhavan Institute for Competitive Exam. Today in this session we are going to see the discussion topic of this class is chapter 3 of class 6 history NCERT. আজকে আমরা এই সেশনে ক্লাস 6 এর হিস্ট্রি এনসিইআরটি চ্যাপ্টার 3 কমপ্লিট করব। তোমরা ইতিমধ্যেই অনেকে বিদ্যা ভবন ইনস্টিটিউট ফর কম্পিটিটিভ এক্সামের ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওজের মধ্যে দিয়ে এই চ্যানেলের সাথে তোমরা পরিচিত হয়েছো। যারা পরিচিত হওনি অর্থাৎ যাদের কাছে প্রথমবার আমরা এই চ্যানেলের ভিডিওটি পৌঁছেছে বা তোমরা যারা প্রথম আজকে আমার এই ভিডিওটি দেখছো তাদের উদ্দেশ্যে আমি ফার্স্ট বলবো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। এই চ্যানেলে তোমরা নিয়মিতভাবে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড বিভিন্ন ভিডিও পাবে, যেমন এনসিইআরটি সিরিজ টোটাল কমপ্লিট ভাবে তোমরা পাবে। এছাড়া ডেইলি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস ও কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন সাবজেক্টের যে টপিক ওয়াইজ ডিসকাশন সেগুলো তোমরা সবই পাবে। এর জন্য তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যারা তোমরা আমার পরিচয় জানো না, আমি শুভেন্দু ঘোষ। আমি বিগত 3 বছর ধরে কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে প্রিপারেশন নিচ্ছি। আমার মেইন টার্গেট বা আমার মেইন যে অ্যাম্বিশন সেটা হচ্ছে ইউপিএসসি সিএসসি প্রিপারেশন। আমি ইউপিএসসি সিএসসি প্রিপারেশনই নিচ্ছি। বর্তমানে এই চ্যানেলে আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম রিলেটেড ভিডিও কন্টেন্ট আপলোড করে থাকি। আমার ভিডিওগুলি আপলোড করার প্রধান উদ্দেশ্য বা আশা বলতে পারো যেটা হচ্ছে আমার এই ভিডিওগুলি কম্পিটিটিভ এক্সাম ফিল্ডে থাকা বিভিন্ন অ্যাসপিরেন্টস অর দ্য ক্যান্ডিডেটসদের প্রিপারেশনে এগুলি হেল্পফুল হয়ে উঠুক, সেই আশা নিয়ে এই এনসিইআরটি সিরিজ বেঙ্গলিতে নিয়ে আসা। স্পেশালি আমার বেঙ্গলি রিজেন্স থেকে থাকা যে সমস্ত ভাই বোনেরা যারা ইন ফিউচার সিভিল সার্ভিস এক্সামিনেশনের মতন টাফ এক্সামগুলোতে বসতে চাই, ডব্লিউবিসিএস হতে পারে, ইউপিএসসি হতে পারে, সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপটিভ ম্যানারে টপিককে বোঝার জন্য এনসিইআরটি কনসেপ্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এনসিইআরটি আমাদের প্রিপারেশনের ফাউন্ডেশন তৈরি করে। তো অলরেডি এই এনসিইআরটি সিরিজের কয়েকটি ক্লাস আপলোড করা রয়েছে, যেগুলো তোমরা আমার চ্যানেলে ভিজিট করে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। সেখানে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে ইন্ট্রোডাকশন ক্লাস, যেখানে এনসিইআরটি কেন পড়বো, কিভাবে পড়বো, কিভাবে এনসিইআরটি থেকে নোট বানাবো, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা আছে। শর্ট ভিডিও, মেবি 19 পয়েন্ট চেঞ্জ সাম কিছু সেকেন্ডসের ভিডিওটা হবে, অল্প সময়ের ভিডিও, সেটা তোমরা দেখে নেবে। এবার আমরা আজকে শুরু করছি এই চ্যাপ্টারটা, যেখানে বলা হয়েছে চ্যাপ্টারের নাম ফ্রম গ্যাদারিং টু গ্রোয়িং ফুড। অর্থাৎ অ্যানসিয়েন্ট পিপলরা একটা সময় ছিল গ্যাদারিং পিপল, যারা তাদের খাদ্যকে গ্যাদার অর্থাৎ জোগাড় কালেক্ট করতো, সেখান থেকে তারা গ্রো করছে, ফুডকে গ্রো করছে। ঠিক আছে, তো ভ্যারাইটি অফ ফুডস, এখানে নিউনোস বলে একজন মেয়ে যে তার বাড়িতে খাবার খাচ্ছে, তার খাবারের ডিশে রয়েছে পামকিন রয়েছে, স্কোয়াশ রয়েছে, যেগুলো তার গ্র্যান্ডমা তার তার বাড়ির পিছনে খানিকটা জায়গাতে নিজেই সেখানে তৈরি করেছে। সে দেখছে যে সে যখন স্কুল ট্রিপসে গিয়েছিল মধ্যপ্রদেশে, সেখানে যে সমস্ত খাবারগুলো খেয়েছিল সেই খাবারের থেকে এখানের অর্থাৎ তার বাড়ির খাবারগুলো অনেক ডিফারেন্ট। তো এই যে ডিফারেন্ট বা ভ্যারাইটি, সেই ভ্যারাইটির কথাই বলেছে, ভ্যারাইটিস অফ ফুডস। Today, most of our food, such as vegetable, grains, milk, and meat, comes from plant that are grown and animals that are reared. তো আমাদের বেশিরভাগ ফুডস এর সোর্স কি? either plants or animals, either plants or animals, হয় আমাদের কোনো প্ল্যান্টস অথবা কোনো অ্যানিমেলস, এটাই হচ্ছে আমাদের ফুডস এর মেইন সোর্স। Different plants grow in different condition. Rice, for example, required more water than wheat and barley. তো এই যে ডিফারেন্ট যে প্ল্যান্টস গুলো রয়েছে সেগুলো ডিফারেন্ট কন্ডিশনে কিন্তু জন্মায়। যেমন বার্লি এবং গমের থেকে রাইসের যে ওয়াটার রিকোয়ারমেন্ট সেটা কিন্তু বেশি হয়ে থাকে, অর্থাৎ যেখানে যেখানে জলের প্রাচুর্যতা বেশি, যে যে রিজিয়নস সেখানে কিন্তু রাইস তৈরি হতে পারে বা রাইস জন্মাতে পারে। These explain why farmers grow some crops in some area and not in other area. যেটা এক্সপ্লেন করছে যে
কেন কিছু কিছু ফার্মার্সরা একটা রিজিয়ন্সে এক ধরনের প্ল্যান্টস বা এক ধরনের ফার্মিং যে যে আইটেমস রয়েছে সেগুলো এক ধরনের, অন্য রিজিয়নে কিন্তু অন্য। যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল রিজিয়নে কিন্তু ধান চাষটা তোমরা খুবই দেখতে পারবে, এবার তুমি যদি ইউপি রিজিয়নে যদি চলে যাও তাহলে পরে তোমরা কি দেখতে পারবে, গম চাষটা কিন্তু বেশি দেখতে পারবে। ঠিক আছে। Different animal to prefer different environment. For instance, sheep and goat can survive more easily than cattle in dry, hilly environment. But as you saw in chapter 2, woman and man did not always produce their own food. তো যেরকম প্ল্যান্টসদের ক্ষেত্রে ক্লাইমেট বা এনভায়রনমেন্ট একটা ডিফার করছে, সেরকম অ্যানিমেলসদের ক্ষেত্রেও কিন্তু এই এনভায়রনমেন্টটা কিন্তু আহ, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেরকম শিপ এবং গোটসরা কিন্তু তারা ড্রাই হিলি এনভায়রনমেন্টে কিন্তু সার্ভাইভ করতে পারে, যেগুলো ক্যাটেলদের পক্ষে ড্রাই হিলি এনভায়রনমেন্টে সার্ভাইভ করা একটু টাফ হয়ে যায়। নেক্সট কি বলেছে, দ্য বিগিনিং অফ ফার্মিং অ্যান্ড হার্ডিং। ফার্মিং এবং হার্ডিং এর যে শুরুয়াতি সেটাকেই বলেছে। ঠিক আছে। We have seen in chapter 2 that the climate of the world was changing, and so were plants and animals that people used as food. তো আমরা চ্যাপ্টার 2 তে দেখেছি যে পৃথিবীর ওয়েদার, পৃথিবীর ক্লাইমেটটা কি হয়েছিল, চেঞ্জ হয়েছিল অ্যারাউন্ড 12,000 ইয়ার্স এগো। সেই ক্লাইমেটের চেঞ্জিং এর সাথে সাথে প্ল্যান্টস এবং অ্যানিমেলস যাদেরকে পিপলসরা ফুড হিসাবে ব্যবহার করতো, সেই প্ল্যান্টস এবং অ্যানিমেলসদের কিন্তু একটা চেঞ্জ এসেছিল, তাদের মধ্যেও একটা চেঞ্জ এসেছিল। ম্যান, ওম্যান অ্যান্ড চিলড্রেন প্রবাবলি অবজার্ভ সেভারেল থিংস। মানুষরা তারা বিভিন্ন জিনিস যেগুলোকে লক্ষ্য করেছিল। দ্য প্লেস ওয়্যার এডিবল প্ল্যান্টস ওয়ার ফাউন্ড, কোথায় খাদ্য উপযোগী প্ল্যান্টস গুলো পাওয়া যায়। হাউ সিড ব্রোক অফ স্টালকস, কিভাবে সিডস এর থেকে অঙ্কুর বের হয়। ফল অন দ্য গ্রাউন্ড অ্যান্ড নিউ প্ল্যান্ট স্প্রাউটেড ফ্রম দেম, এবং মাটিতে পড়ার পরে কিভাবে তার থেকে নতুন গাছ তৈরি হয়। Perhaps they began looking after plants, যদিও তারা they began looking after plants, protecting them from birds and animals so that they could grow and the seed could remain in this way people become farmers. তো যখন তারা এইগুলোকে লক্ষ্য করলো, কিভাবে বীজের থেকে অঙ্কুর বের হচ্ছে, কিভাবে সেই অঙ্কুরটা বড় হচ্ছে এবং একটা প্ল্যান্টস তৈরি হচ্ছে, তারা তখন সেটাকে তারা তখন সেগুলোকে দেখে তাদের উপরে তাদের একটা নলেজ আসলো। ফার্স্ট যখনই তাদের নলেজ আসলো, তারা নিজেরা তখন বীজ ছড়িয়ে গাছ আহ জন্মানোর জন্য তারা মাটিতে বীজ ছড়ালো, এবং সে বীজ থেকে যখন ছোট ছোট অঙ্কুর বেরোচ্ছে, তারা সেগুলোকে প্রোটেক্ট করতে শুরু করলো। তারা সেগুলোকে নিজের জিনিস মনে করে সেগুলোকে প্রোটেক্ট করতে শুরু করলো। তাদের থট ছিল এই গাছগুলো বড় হলে পারে সেই গাছগুলো তাদেরকে আবার ফুড প্রোভাইড করবে। সেই ভাবনা নিয়ে সেই গাছগুলোকে তারা প্রোটেক্ট করলো বার্ডস এর থেকে এবং অ্যানিমেলস এর থেকে। ঠিক আছে। এই যে প্রোটেকশনের ভাবনা, যে ওটা আমার গাছ, ওই গাছটাকে আমি লাগালে এই গাছটা পরবর্তীতে আমাকে খাদ্য দেবে, এই যে প্রোটেকশনের যে ভাবনা, সেই ভাবনা থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে ফার্মার হয়ে উঠলো। রাইট। Women, man and children could also attract and then tamed animal by leaving food for them near their shelter. তো এরপরে কি হলো দেখো, মানুষ একসময় ফুড গ্যাদার করতো, ফুড জোগাড় করতো, শিকার করতো। তখন মানুষের কাছে কিন্তু খাদ্যের যে প্রাচুর্যতা, সেই প্রাচুর্যতা কিন্তু ছিল না। পরবর্তীতে মানুষ যখন খাদ্য উৎপাদক হয়ে উঠলো, তখন মানুষের কাছে খাদ্যের প্রাচুর্যতা আসলো। তখন মানুষ তাদের যে অতিরিক্ত যে খাদ্য, সেই খাদ্যগুলোকে তারা তাদের যে শেল্টার, তার আশেপাশে আসা কম্পারেটিভলি জেন্টালস যে অ্যানিমেলস গুলো, অর্থাৎ যারা হিংস্র নয় এরকম অ্যানিমেলস গুলো যারা তাদের শেল্টারে আশেপাশে আসতো, তাদেরকে তারা সে খাবার দিত। সেই খাবার দেওয়ার মধ্যে দিয়ে তাদের সাথে সেই অ্যানিমেলস গুলোর একটা রিলেশন ক্রিয়েট হলো, যার দ্বারা সেই অ্যানিমেলস গুলোকে ধীরে ধীরে মানুষরা টেম্পট করতে শুরু করলো, তাদেরকে পালন করতে শুরু করলো। The first animal to be tamed was the wild ancestor of the animals. The first
অ্যানিমেলস কি ছিল যাকে টেম্পট করা হয়েছিল? ওয়াইল্ড অ্যানসেস্টার অফ ডগ, ঠিক আছে? লেটার পিপল এনকারেজড অ্যানিমেলস দ্যাট ওয়ার রিলেটিভলি জেন্টাল টু নিয়ার কাম দ্য ক্যাম্পস ওয়্যার দে লিভড। তো এই যে যাদেরকে মেনলি পিপলসটা পালন করতে শুরু করেছিল, তারা হচ্ছে রিলেটিভলি জেন্টাল, ঠিক আছে? অর্থাৎ তারা মৃদু স্বভাবের, তারা কিন্তু হিংস্র স্বভাবের নয়। মৃদু স্বভাব বলতে ছাগল, ভেড়া, গরু, এই সমস্তগুলোই, ঠিক আছে? These animals such as sheep, goat, cattle and also pig lived in herd and most of them ate grass. এদের বেশিরভাগ কি খেত? গ্রাস খেত, ঠিক আছে? Often people protected these animals from attacked by the other wild animals. তো অনেক সময় কি হতো, অন্যান্য হিংস্র প্রাণীরা যখন এই সমস্ত আদার্স প্রাণীদের অর্থাৎ ছাগল, গরু, যারা কম্পারেটিভলি জেন্টাল অ্যানিমেল, তাদেরকে যখন অ্যাটাক করতো, মানুষরা কিন্তু তাদেরকে প্রোটেক্ট করতো সেই ওয়াইল্ড অ্যানিমেলের হাত থেকে। দিস ইজ হাউ দে বিকাম হার্ডার্স। তো এইভাবে যে একটা মানুষের সাথে এই সমস্ত জেন্টাল অ্যানিমেলসদের যে একটা রিলেশন ক্রিয়েট হলো, সেটা কিন্তু ধীরে ধীরে মানুষকে হার্ডার্স অর্থাৎ পশুপালক করে তুললো। তাহলে এখানে আমাদের মেন যে কনসেপ্ট, একদম বেসিক লেভেলে ক্লাস 6 এর হিস্ট্রি বুকসের থেকে আমাদের বেসিক যে একদম জিরো লেভেলের যে আমাদের যে কনসেপ্ট, সেটা কিন্তু হচ্ছে কিভাবে মানুষ ফুড প্রডিউসার হয়ে উঠলো, অর্থাৎ ফার্মার হয়ে উঠলো, এবং কিভাবে মানুষ হার্ডার অর্থাৎ পশুপালক হয়ে উঠলো। ক্লিয়ার? এই সিম্পল থেকে সিম্পল জিনিসগুলো কিন্তু আমরা অনেক মোটা মোটা বই কভার করে ফেলি, কিন্তু এই সিম্পল থেকে সিম্পল জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয় না, যেগুলো একমাত্র ক্লিয়ার হয় এই এনসিইআরটি থেকে, বেসিক লেভেলের বুকসের থেকে। এর জন্য প্রত্যেকটা ক্ষেত্রেই আগে অন্তত 1 থেকে 2 বার ফার্স্ট রিড, জাস্ট লাইন বাই লাইন গো থ্রু করার জন্য রিকমেন্ড করা হয়ে থাকে। সেকেন্ড রিড ডিপলি, ফার্স্ট রিডে জাস্ট লাইন বাই লাইন পড়ে যাও এবং ওয়ার্ড মিনিংস, যাদের ভোকাবুলারি স্টক কম, তারা এখান থেকে ওয়ার্ড কালেকশন করো এবং সেকেন্ড রিডে তুমি খানিকটা ডিপলি কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করো। আমি তোমাদের জন্যই এই ভিডিওটি এনেছি, যেখানে তোমাদেরকে আমি কনসেপ্ট ক্লিয়ার করাচ্ছি, যার জন্য তোমাদের কাছে সেকেন্ড রিড করতে হবে না, তোমরা ফার্স্ট রিডেই এটার সম্পর্কে বুঝে যাবা। এবং যাদের কাছে বই আছে তারা বইটি নিয়ে লাইন বাই লাইন ফলো করো, এবং তোমাদের কাছে যে যে ওয়ার্ডগুলো আননোন বলে মনে হচ্ছে, সেগুলোকে তোমরা কালেক্ট করো, যেটা তোমাদের ভোকাবুলারি এনরিচ করাবে, রাইট? ওকে, তো এই সিম্পল কনসেপ্ট আমাদের এনসিইআরটি ক্লিয়ার করতে সাহায্য করে। তো ডোমেস্টিকেশন কথাটির অর্থ হচ্ছে পোষ মানানো, রাইট? ইজ দ্য নেম গিভেন টু দ্য প্রসেস ইন হুইচ পিপল গ্রো প্ল্যান্টস অ্যান্ড লুক আফটার দেম। Very often, plants and animals that are tended by people become different from wild plants and animals. তো এই যে ডোমেস্টিকেশন যে নামটা, সেটা মেনলি কোথা থেকে এসেছে, সেটা মেনলি কিসের উপরে দেওয়া হয়েছে? এটা হচ্ছে একটা প্রসেস। এটা প্রসেস যেভাবে মানুষ প্ল্যান্টস এবং প্ল্যান্টস গ্রো করতে এবং অ্যানিমেলসকে পালন করতে যে শিখলো, যে প্রসেসিংটা, সেই প্রসেসটাকেই ডোমেস্টিকেশন বলছে। বেশিরভাগ দেখা গিয়েছে কি, যে মানুষরা যে সমস্ত অ্যানিমেলসদেরকে টেন্ড করতো, তারা কি ছিল? জেন্টাল টাইপসের ছিল, এবং তারা ডিফারেন্ট ছিল ওয়াইল্ড প্ল্যান্টস এবং ওয়াইল্ড অ্যানিমেলসের থেকে, ঠিক আছে? দিস ইজ বিকজ পিপল সিলেক্ট প্ল্যান্ট অ্যান্ড অ্যানিমেল ফর ডোমেস্টিকেশন। তো যে সমস্ত প্ল্যান্টস এবং অ্যানিমেলসরা তারা ওয়াইল্ড প্ল্যান্টস এবং অ্যানিমেলসের থেকে ডিফারেন্ট ছিল এবং ক্যারেক্টারিস্টিক্সে রিলেটিভলি জেন্টাল ছিল, তাদেরকে মানুষরা সিলেক্ট করলো ডোমেস্টিকেশন করার জন্য, রাইট? ফর এক্সাম্পল, দোজ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমেলস দ্যাট আর নট টু প্রোন ডিজিজ, তাদের বিভিন্ন রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনাও খুব কম ছিল। They also select plant that yield large size grain. এই সমস্ত প্ল্যান্টস গুলো তারা লার্জ সাইজের গ্রেইনকে বিয়ার করতো, and have strong stalks capable of bearing the weight of the rib grain.
seed from selected plants and preserved and shown to ensure that new plants and seeds will have the same qualities. তো মেইনলি হচ্ছে তারা তাদের স্ট্রং স্ট্যালস ছিল, অর্থাৎ তাদের সে সমস্ত গাছের যে ব্রাঞ্চ গুলো সেগুলো অনেক বেশি স্ট্রং ছিল, যেগুলো পাকা যে শস্য, পাকা যে ফল সেগুলোকে বিয়ার করতে পারতো। ঠিক আছে? এবং একটা জিনিস, যে যে গাছের বীজগুলোর থেকে সেম কোয়ালিটির প্ল্যান্টস তৈরি হতো। এই সমস্ত বিষয়গুলোকে তারা সে সময় অবজার্ভ করেছিল। Amongst animals, those that are relatively gentle are selected for breeding. তো জেন্টাল অ্যানিমেলসদের ব্রিডিং এর জন্য সিলেক্ট করা হয়েছিল। As a result, gradually domestication of animals and plants become different from the wild animals and plants. তো এই যে প্রসেস, এই প্রসেসের মধ্যে দিয়ে ওয়াইল্ড অ্যানিমেলস এর থেকে ডোমেস্টিকেটেড অ্যানিমেলস গুলোর যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো কিন্তু ডিফারেন্ট হয়ে গেল। যেমন আমরা দেখি যে অ্যানসিয়েন্ট পিপলের যে আমরা এই পর্যন্ত এই ৩ টে চ্যাপ্টারের মধ্যে দিয়ে মানুষের যে পর্যায়ভিত্তিক যে পরিবর্তন সেগুলোকে যেমন লক্ষ্য করলাম, ঠিক তেমন ভাবেই কিন্তু অ্যানিমালসদের মধ্যেও একটা পরিবর্তন এসেছিল। সেই পরিবর্তনের কথাটাই এখানে বলেছেন। Domestication was gradual process that took place in many parts of the world. ঠিক আছে? ডোমেস্টিকেশন ছিল একটা ধীর গতি সম্পন্ন একটা প্রসেস, যেটা ওয়ার্ল্ডের বিভিন্ন পার্টে শুরু হয়েছিল এবং একসাথে কিন্তু শুরু হয়নি। ইন্ডিয়াতে যে সময় শুরু হয়েছিল, হয়তো ইন্ডিয়ার বিভিন্ন পার্টেই ফার্স্ট কোনো একটা পার্টে শুরু হয়েছে, সেকেন্ড কোনো আর একটা পার্টে শুরু হয়েছে, এবং ওয়ার্ল্ডের বিভিন্ন যে পার্টস গুলো সেখানেও কিন্তু ডোমেস্টিকেশন প্রসেস বিভিন্ন সময়ে শুরু হয়েছে। অ্যারাউন্ড ইট স্টার্টেড অ্যাবাউট 12,000 ইয়ার্স এগো। তো একটা রাউন্ড ফিগারে ধরা যেতে পারে এটা 12,000 ইয়ার্স এগোতে শুরু হয়েছে। Virtually all plants and animals produced that we used as food today is result of the domestication. তো বর্তমানে আমরা যে যে খাদ্য মানে যে যে প্ল্যান্টস এবং অ্যানিমেলসকে খাদ্য হিসেবে ব্যবহার করছি সেগুলো কিন্তু রেজাল্ট হচ্ছে সেই 12,000 ইয়ার্স এগো, অর্থাৎ 12,000 বছর আগে যে ডোমেস্টিকেশন প্রসেস শুরু হয়েছিল সেই প্রসেসেরই রেজাল্ট। Some of these earliest plants to be domesticated were wheat and barley, the earliest domesticated animals including sheep and goat. তো এই যে wheat, barley এবং sheep and goat এগুলো হচ্ছে earliest plants এবং animals যেগুলো ডোমেস্টিকেশন করা হয়েছিল। A new way of life, লাইফের যে একটা নতুন দিক, সেই দিকটা অর্থাৎ অ্যানসিয়েন্ট পিপলের লাইফের যে একটা নতুন দিক সেই দিকটাকে তুলে ধরেছে, যে এখন মানুষ ফ্রুট গ্যাদারিং বা ফুড কালেক্টিং এর থেকে তারা এখন ফ্রুট প্রডিউসার হয়ে গেছে, রাইট? ইফ ইউ প্ল্যান্ট আ সিড ইউ উইল নোটিস দ্যাট ইট টেকস সাম টাইমস টু গ্রো। দিস মে বি ফর সেভারাল ডেজ, উইকস, মান্থ অ্যান্ড in some cases years. When people began growing plants, it meant that they had to stay in the same place for a long time, looking after the plants, watering, weeding, driving away animals and birds till the grain ripened, and then the grain had to be used carefully. তো এখানে মেইন যেটা বলেছে যে যদি তুমি একটা গাছ লাগাও তাহলে তুমি দেখবে সেই গাছটি বড় হতে কয়েকদিন, কয়েক সপ্তাহ, কয়েক মাস বা কোনো ক্ষেত্রে কয়েক বছরও লাগতে পারে। তো যখন মানুষরা এই ধরনের গাছ লাগানো শুরু করলো তখন তাদেরকে সেই গাছকে টেক কেয়ার করার জন্য, তাদেরকে জল দেওয়ার জন্য এবং তাদের যাতে কোনো ক্ষতি না করে কোনো ধরনের পাখি বা কোনো ধরনের প্রাণী, তার জন্য তাদেরকে সেখানে পাহারাদার হিসেবে অবস্থান করতে হতো। তো এই যে অবস্থান, যেটা কিন্তু মানুষকে সেটেল করেছিল। আগে মানুষ ছিল যাযাবর, এক জায়গা থেকে আরেক জায়গাতে তারা ঘুরে ঘুরে বেড়াতো। এখন এই বিকজ অফ ফার্মিং অ্যান্ড হার্ডিং তারা কিন্তু সেটেল হওয়ার দিকে, মানে ফার্মিং এবং হার্ডিং যে বিষয়টা সেটা কিন্তু তাদেরকে ফোর্স করলো সেটেল হওয়ার জন্য, রাইট? ওকে, নেক্সট কি বলেছে? নেক্সট বলেছে as grain had to be stored for food and sheep, people had to be think of way of storing it. তো যখন মানুষের কাছে বিভিন্ন যে খাদ্য উপাদান, যে গ্রেইনস গুলো আসলো, তখন তারা ধীরে ধীরে সেগুলোকে স্টোর করার কথা ভাবলো
তখন তারা স্টোরিং এর যে একটা তাদের যে থিঙ্কিং সেটা তাদের মাথায় আসলো, যার পরবর্তীতে সেই ডিমান্ডকে ফুলফিল করার জন্য তারা মাটি দ্বারা প্রথমে মাটির নিচে আহ মাটি কেটে মাটির নিচে সেখানে তারা ফুডকে স্টোর করে রাখতো, এবং পরবর্তীতে মাটি দ্বারা পাত্র তৈরি করে তারা উম সেখানে পাত্রের মধ্যে তারা ফুডস শস্যদানা শস্যদানাকে স্টোর করে রাখতো। ঠিক আছে, ওকে। স্টোরিং অ্যানিমেলস, animals multiply naturally beside if they are looked after carefully. They provide milks, which is an important source of food and meat whenever required. In other words, animals that are reared can be used as a store of food. তো এবার দেখো, ফার্স্ট মানুষ ছিল শিকারী মানুষ, তারপরে হান্টিং অ্যান্ড গ্যাদারিং একসঙ্গে চলতো, এখন মানুষ ফুড প্রডিউসার, এখন মানুষ ফুড প্রডিউসারের সাথে সাথে সে হার্ডার, ঠিক আছে, অর্থাৎ সে পশুপালক। এবার সে ভবিষ্যতে চিন্তা করছে, সে ফুডকে স্টোর করার চিন্তা করছে, ফুড গ্রেইনসকে স্টোর করার জন্য সে মাটির পাত্র বানিয়েছে, এবং সে লক্ষ্য করলো যে যদি আমরা এই অ্যানিমেলস গুলোকে যদি আমরা পালন করতে পারি, তাহলে এই অ্যানিমেলস গুলো আমাদেরকে মিল্ক এবং মিট প্রোভাইড করবে, যখন আমাদের প্রয়োজন তখন আমরা তাদের থেকে মিল্ক বা মিট পেতে পারি। তো যেটা ফুডের একটা স্টোরিং, ফুডকে একটা স্টোরিং করার হিসাবে সেই অ্যানিমেলস গুলোকে তারা পালন করতে শুরু করলো। ঠিক আছে, আচ্ছা, তো ফর দিস ভিডিও, এই ভিডিওর জন্য আমি এই পর্যন্তই আমি রাখছি। নেক্সট চ্যাপ্টারের যে নেক্সট পার্টি সেটি আমি আরেকটা ভিডিওতে কমপ্লিট করাবো। তোমরা যারা এই ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় সেক্ষেত্রে তোমরা ভিডিওটিতে একটি লাইক দেবে, ভিডিওটি তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং তোমাদের যদি কোনো মতামত থাকে আমার এই ভিডিও নিয়ে, কোনো ধরনের মতামত সাজেশন, তাহলে তোমরা সেটা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারো, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, হ্যাঁ।